সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি সরকারের ৩ মাস, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। তিনি আমার সাথে আজকে যুক্ত হয়েছেন রাশিদ খান, বিএনপি নেতা, তিনি আছেন আমার সাথে। রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তিনি যুক্ত হয়েছেন আমার সাথে আজকে। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এবং সরকারের ৩ মাস, এই ৩ মাসে সরকারের অর্জন, জনগণের প্রত্যাশা, প্রাপ্তি এবং সেই তার নিরিখে যে বাস্তবতা, এই বিষয়টি নিয়েই আমরা আসলে মূলত আলোচনা করতে চাই। আমি শুরুটা করতে চাই আজকে রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। না, আপনাকে দিয়ে শুরু করি কারণ আমি সরকারের কিছুটা হলেও যদি সমালোচনার জায়গা থাকে, আপনি সেটা হয়তো বা তুলে ধরতে পারেন কিনা, আমার সাথে মতের মিল হয় কিনা। আমি একটু জানতে চাই যে 180 দিন একটা কর্মপরিকল্পনা, এই সরকার শাসনভার গ্রহণ করার পরে একটা 80 দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল, এবং সেই পরিকল্পনাতে বলা হয়েছিল এমনটা যে 180 দিনের মধ্যে বিএনপি সরকারের নেওয়া নানা রকমের উদ্যোগ, সেটা যদি প্রয়োজনে পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন এবং যদি কোনো সময় দরকার হয় সেটাকে বর্জনও করা হতে পারে, এমনটাই সরকার প্রধান জানিয়েছিলেন। তার ঠিক মাঝামাঝি সময়ে আমরা দাঁড়িয়ে আছি। 90 দিন পার করেছি গত কাল 17ই মে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি সরকারের যে অর্জনের জায়গাটা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, কি মনে হয় আপনার কাছে সরকার কতটুকু পেল, সরকার জনগণকে কতটুকু দিতে পারলো? আপনাকে ধন্যবাদ। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি সরাসরি কথায় চলে যাই। আমার বিবেচনায় আপনি নানা লেন্স ব্যবহার করতে পারি। আমি অত দূরে না যেয়ে ছোট ছোট দুই একটা দিক ব্যবহার করি মানুষের বা আমাদের বোঝার জন্য। একটা যদি বলি, রাজনীতি বলতে যেটা মানুষ বোঝে, আমি ওভারঅল বলছি না, সেটা একটা দিক যদি বলি। আর একটা মানুষের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত, আর বিগত দিনের সংকট উত্তরণের পদক্ষেপ, এই তিনটা বিবেচনা যদি করি, তাহলে আপনি দেখেন মানুষের কাছে আমার বিবেচনায়, বিশেষ করে এইবারের নির্বাচনের পরে যে সরকার গঠিত হলো, তার কাছে প্রথমে ছিল একটা শান্তি ফিরিয়ে আনবে। শান্তি ফিরিয়ে আনার কথাটা কেন কেন অশান্তি ছিল, যেটাকে মানুষের বোধগম্য ভাষায় চলে আসছে মব সন্ত্রাস। এটা থাকবে না এবং আইনের শাসনের পথে হাঁটবে। এটি একটা যদি বলেন বড় কাজের মধ্যে ছিল। আরেকটা ছিল, এটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা বিগত দিনে যে সংকটগুলো অতিক্রম করছিলাম, সেই সংকট অতিক্রম করতে যেয়ে আমাদের মধ্যে নানা মতপথ থাকলেও কিছু পয়েন্টে যে একমত হয়ে আমরা চলতে পারি কিনা, সে ধরনের একটা আকাঙ্ক্ষা ছিল, যেটাকে সংস্কার শব্দটা আপনি বলতে পারেন, যে সংস্কারের কতগুলো ভূমিকা পালন করবে কিনা। আমার বিবেচনায় থার্ড পয়েন্টটা হচ্ছে যে মানুষ সামনের দিকে দেখতে চায়, সে কি করবে। কিন্তু এই কথাগুলো আমাকে যদি বলেন, এই যে সামনের দিকে দেখার ব্যাপারে অনেক কথার মধ্যে একটা বড় কথা সামনে আসছিল, কর্মসংস্থান। তারাই বলেছিল কোটি মানুষের কর্মসংস্থান। এই ধরনের আপনি ইন্ডিকেটরগুলো আপনি বেশি না করলে ব্যবহার করতে পারেন। এবার আসি, আমি রাজনীতির কথাটা বলে আসি, যে দেখেন যে প্রেক্ষাপট, অন্য সময় নর্মাল প্রেক্ষাপট না, যে একটা 5 বছর পর একটা নির্বাচন হলো, একজন ক্ষমতায় আসলো, তা না, একটা দীর্ঘ সংগ্রাম, কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর এক ধরনের নব্যতর সংকট, উগ্র দক্ষিণপন্থীদের উদ্ভব। তারাই বলছে তাদের নাকি কি মেটিকুলাস ডিজাইন ছিল, তাদের নাকি কোন ডিপ স্টেট ছিল, কি চাইছিল 29 সাল পর্যন্ত রাখতে চায়, মানে এক ধরনের সংকটপূর্ণ অবস্থা। তো সেই জায়গা থেকে এসে আমাকে যদি বলেন, তাহলে মানুষের কাছে তো একটা শান্তি বলতে মব সন্ত্রাস দূর হয়ে যে কাজটা হবে, এখনো পর্যন্ত সেটা কিন্তু সুস্পষ্টভাবে দেখা যায়নি। মানে তৃতীয়, আইন শৃঙ্খলা বা ধরেন আইনের শাসনের দিকে যাওয়া, যেভাবেই বলেন না কেন। এবার আসি যে গণতন্ত্রের পথে যাত্রার জন্য মানুষ একটা আকাঙ্ক্ষা করেছিল যে ঠিক আছে, যেভাবে হোক একটা সংসদ, এটা একটা বড় আলোচনা হয়, সংসদ, সরকারি দল বিরোধী দল তারা মিলেই কথা বলবে, ওইটাই হবে কেন্দ্রবিন্দু, মানে রাজপথটা যেন লাগবে না। যদিও আমরা বলেছিলাম এটা কখনো হয় না, তবুও কিন্তু এইখানে মানুষ দেখতে পেল আসলে এই সংসদে বিরোধী দলের নামে যা এখানে হয়েছে, সেটা কোনো জনস্বার্থে রক্ষার কোনো কাজটাই না। বরঞ্চ এই সময়কালে যে সংকটগুলো সামনে আসলো, এমনকি মার্কিন বাণিজ্য চুক্তির মতো একটা ডাকাতি চুক্তি,
সেইটাও নিয়ে কোনো আলোচনা নাই, বিরোধী দলের কাছ থেকে কথাবার্তাগুলো নাই। এই সংকটের মধ্য দিয়ে আমি আর বাড়ালাম না, সেইটা দেখতে পাইনি। কিন্তু আমার বিবেচনায় একটা জিনিস যেটা আপনি এখানে বললেন, যে একটা দল বিএনপি যারা জিতেছে তারা তো বলতে চাইলো যে আমরা যে অঙ্গীকারগুলো করেছি আমরা সেই কাজগুলো করব, এবং আপনিও এখানে মনে করিয়ে দিলেন যে আমরা যে যে কিছু উদ্যোগ নেব সেটাই। হ্যাঁ, তারা তাদের ভাষায় বলছে যে কি ভোট দেওয়ার কালির দাগ শোকানোর আগেই তারা সেটা করেছে। আমার বিবেচনায় আমি পজিটিভ এর মধ্যে এটা দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে যে গরিব মানুষ যেটা আছে, মানে স্বল্প আয়ের মানুষ, তাদেরকে তো উপরে তুলে আনা দরকার। তারা অন্তত পক্ষে কার্ডের নাম নিয়ে সমালোচনা যার যার মতো করতে পারে, সেটা নিয়ে হয়তো আরো বিস্তারিত আলোচনা করতে পারে, কিন্তু এই যে পারিবারিক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, আপনি কৃষকদের কার্ড, মানে এই ধরনের কিছু জায়গায় কার্ড, হেলথ কার্ডের কথা বলা হয়েছে, সুনির্দিষ্ট করা হয় নাই। আর আগেই তো সামাজিক নিরাপত্তা বেষ্টনী ছিল, দুর্নীতিমুক্তভাবে যদি এটা করা যায়, তাহলে এইটার মধ্য দিয়ে অন্তত পক্ষে যে দরিদ্র মুখীন যাত্রা তাদের জন্য কিছু করার, আমি ফলাফল বই কোনো ওইটা নিয়ে মূল্যায়নে যাচ্ছি না, তাহলে সেইটুকু অন্তত পক্ষে তারা চোখের সামনে আনতে পেরেছে বলে মনে হয়। আরেকটা কথা না বললে নয়, 30 সেকেন্ডে শেষ করি। আরেকটা হচ্ছে ভোটের সময় আমাদের আগের অন্তর্বর্তীকালীন সরকারের সময় উগ্র দক্ষিণপন্থার উত্থান, মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে যে আক্রমণ পরিচালিত হয়েছিল, বিএনপি তাকে নিয়ে নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা সামনে এনেছিল। তা মানুষ সেই প্রত্যাশা করে যে তারা সেইটাকে সামনে নিয়ে আসবে, কিন্তু সেইটার সময়ের অপেক্ষায় তারা কি করে এটা দেখতে চাই। আবারও আলোচনায় আসবো। আসলে আমি এই 3 মাসের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কর্মসূচি নিয়ে আলোচনা করতে চাই। সরকার কতটুকু সফল হচ্ছে নাকি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, অনেকেই এটি নিয়ে প্রশ্ন তুলছেন। আমি রাশেদ খানকে এই অংশে যুক্ত করি, সেটি হলো যে সরকারের মানে অর্জনের যে জায়গাটা, কিংবা সরকার নির্বাচনী ইশতেহার পূরণে তার যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই অনুযায়ী একেবারে কাজ শুরু করেছে। আমরা দেখেছি যে সমস্ত কর্মসূচি একযোগে শুরু হয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে এই কাজগুলো ঠিক মতো মানে সুষ্ঠু একটা গতিতে এগোচ্ছে কিনা এ নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে, এবং সেখানে দুর্নীতিরও নানা রকমের অভিযোগ আনছেন অনেকে। আপনার কি মনে হয় রাশেদ খান, সরকার এই জায়গাটাতে কিভাবে হুঁশিয়ার হতে পারে বা সতর্ক হতে পারে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সরকার শুরু থেকেই যে উদ্যোগগুলো গ্রহণ করেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বয়ং সেই উদ্যোগগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছেন। ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গিয়েছেন, এছাড়া কৃষি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গিয়েছেন। তিনি আরও অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, যে বিষয়ে আমাদের ভাই প্রিন্স ভাই ইতিমধ্যে বলেছেন। দেখেন, আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আপনার চিন্তাই ছিল না যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী হবেন, তিনি সকাল 9টায় অফিস করবেন, তিনি জেমে চড়ে সাধারণ মানুষের মতন এইভাবে যাতায়াত করবেন। তিনি অনেক পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু দুঃখের বিষয় বলতে হয় 3 মাসে আপনি সরকারি দলের মূল্যায়ন করছেন, কিন্তু অপোজিশনের কোনো মূল্যায়ন করছেন না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপির একার পক্ষে দেশ পুনর্গঠন করা সম্ভবপর নয়। তিনি অপোজিশনে যারা রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেছেন। তিনি শপথ নেওয়ার আগে যারা অপোজিশন লিডার রয়েছে তাদের বাসায় পর্যন্ত গিয়েছেন, অর্থাৎ তিনি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করতে চান। কিন্তু আমাদের অপোজিশনে যারা আছে তারা রাজনৈতিক সতীত্ব হারিয়েছে। তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, যে ধরনের আচরণ করছে, এইটা অত্যন্ত দুঃখজনক। যেমন আমাদের তরুণ বন্ধুদের দল এনসিপি, তারা বারবার বলছিল যে আমরা 71-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা যাব না। সেই এনসিপি জামাত ইসলামের সাথে চলে গেল, যার মধ্য দিয়ে এনসিপি তার রাজনৈতিক সতীত্ব হারিয়েছে। মানে এগুলো কেন বলতে হচ্ছে? আপনি যে দেশ গঠন করবেন কাকে নিয়ে? জামাত ইসলাম তো সেই 71 থেকে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করতেই আছে। তাদেরকে কিছুটা মানুষ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগটা দিয়েছিল যে মানুষ হয় কিনা। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে সাথে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু তারা মানুষ হয়নি, তারা অমানুষই রয়ে গেছে। তারা হুমকি দিচ্ছে যে
16 দিনের মধ্যে তারা নাকি সরকার পতন ঘটাইতে পারে, এই সরকারের সক্ষমতা সাথে রয়েছে। বিরোধী দলের সম্পর্কটা সুসম্পর্কে মানে পরিণত হচ্ছে না, এটির দায় আসলে কার? শুধু অবশ্যই সরকারের জামাত ইসলামের। এর কারণটা হলো জামাত ইসলাম বারবার বলছে যে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানে ছিল না। দেখেন 16 বছরে আমরা দেখেছি নিজেদের কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারে নাই, কারণ চাবিটা শেখ হাসিনার কাছে জামাত ইসলাম জিম্মা রেখে এসেছিল। আমরা যেটা প্রমাণ দেখেছি সেই 2023 28 অক্টোবর, সেই সময় ডিবি বলল যে তোমাদেরকে চলে যেতে হবে, বিএনপি কে পিটাবো। মানে জামাত আমি ইসলাম আমি চলে রাশেদ গেল, খান আর বিএনপি রাশেদ কে খান এই পিটাইলো। বিষয়টা আমার কাছে স্পষ্ট হলো না যে চাবিটা জামায়াতে ইসলামী কিভাবে শেখ হাসিনার কাছে জিম্মি এই করে যে রেখে প্রমাণ আমি এসেছিল। দিলাম, এই যে এই যে মতিঝিলের যে আন্দোলন, ওই অনেকখানি আন্দোলনে বিস্তারিত জামাত শিবির চলে গেল না। না বিস্তারিত আমি আপনার কাছে বিরতির পরে এসে জানবো। আমি একটু সোহরাব হাসানকে এই আলোচনাতে অবশ্যই একটু যুক্ত করে নিতে চাই। সরকারের 3 মাস, প্রত্যাশা প্রাপ্তি এবং বাস্তবতা খুব সংক্ষেপে জেনে বিরতিতে যাব। সোহরাব হাসান। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। 3 মাস কোনো সরকারের সাফল্য ব্যর্থতা নিরূপণের জন্য যথেষ্ট সময় নয়, এবং এই সরকার এমন একটি সময় এসেছে, ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই জ্বালানি সংকট তো শুরু হলো। তবে বলতে হবে যে জ্বালানি সংকটটা মোটামুটি তারা ভালোভাবে কাটিয়েছে, যদিও একটু বিলম্বে হলেও। কিন্তু হামের যে প্রাদুর্ভাব এবং হামের যে শিশুর মৃত্যু, সেখানে বোধহয় সরকারে আরও কিছু করণীয় ছিল। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে এখন আর রোগীরা ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তাররা আসবেন, কিন্তু সেটা কিন্তু আমরা হাসপাতালে তার কোনো প্রতিফলন দেখি না। আইনশৃঙ্খলা বা অন্য অন্য বিষয়ে সরকার কিছু সাফল্য আছে, ব্যর্থতাও আছে। মব পুরোপুরি যায়নি, যার সর্বশেষ উদাহরণ শাহারি মাজারে হামলা। কারা করেছে এটা নিয়েও সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো এই ব্যাপারে কোনো ব্যাখ্যা পাইনি, তা পাওয়া উচিত ছিল। কিন্তু আমি তার চেয়ে বলবো যে রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক যে সংকট, যেটি 2024-এ সমাধান হওয়ার কথা ছিল, হয়নি। অন্তর্বর্তী সরকার দেড় বছরে কিছু করতে পারেনি, একটি নির্বাচন ছাড়া। স্বাভাবিকভাবেই বিএনপির উপর দায় পড়ে যে এই রাজনৈতিক সংকটটা কিভাবে সমাধান হবে। অন্তর্বর্তী সরকার এক ধরনের গোঁজামিল দিয়ে মানে সব পক্ষকে সন্তুষ্ট করতে যেয়ে কাউকে সন্তুষ্ট করতে পারেনি। এখন যে প্রশ্নটি এসেছে জুলাই সনদ, বিএনপি এক ধরনের ব্যাখ্যা করে, জামাত ইসলাম আরেক ধরনের ব্যাখ্যা করে, এনসিপি আরেক ধরনের ব্যাখ্যা করে। এই যে 3 পক্ষের মধ্যে ন্যূনতম কর্মসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত। বিএনপি একটা প্রস্তাব দিয়েছিল 17 সদস্যের একটি কমিটি করা সংবিধান সংশোধনের লক্ষ্যে। জামাত ইসলামী বা এনসিপি কিন্তু সেই কমিটিতে আসেনি। তার সমস্যাটা কিভাবে হবে? তাহলে কি তারা রাজপথে সমাধানের কথা বলছে, অথবা চাপ দিয়ে সভা সমাবেশ আন্দোলনের কথা বলে সরকারকে হয়তো একটু সরকারের কাছ থেকে ছাড় পেতে চাচ্ছে? আমি মনে করি যে এটি সংসদের ভিতরে বাইরে প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে এটি আলোচনা করে যত দ্রুত সম্ভব এটা সমাধান করা উচিত। সামনে বাজেট অধিবেশনে আলোচনার সুযোগ কম, তারপরও এটি একটা সমাধান না হলে এই অস্থিরতা থেকে যাবে। আর অস্থিরতা থাকা মানে দায়টা সরকারের উপর পড়বে। আইনশৃঙ্খলার অবনতি হলে দায় সরকারের উপর পড়বে, নিত্যপণ্যের দাম বাড়লে সরকারের উপর পড়বে, মব সহিংসতা চলতে থাকলে সেটা সরকারের উপর পড়বে। আমি মনে করি যে সব কিছুর মূলে হচ্ছে রাজনৈতিক যে বিরোধ, এই বিরোধটার সমাধান হওয়া উচিত, এবং সরকার যারা আছে, সরকারের যারা আছে তাদেরই দায়িত্বটা বেশি। এর অর্থ এটা না যে বিরোধী দল মানে একেবারে মুখ দেখা থেকে বন্ধ এই অবস্থা হবে। কারণ আমরা আওয়ামী লীগ সরকারে আমলে দেখেছি তখন সরকার কারোর সাথে আলোচনাই করে না। এই সরকার তো অন্তত আলোচনা করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে বিরোধী দলের উচিত তারা সমস্যাটা কিভাবে করতে চাচ্ছে। তো তাদের দাবি দেওয়া, বিএনপির অবস্থান, এটা এক টেবিলে এনে একটা সমঝোতায় আসতে হবে। সেটা আসলে কিভাবে সম্ভব আমি আপনার কাছে বিরতির পরে সে জানবো। সোহরাব হাসান, একটা বিরতি নেই দর্শক, দেশ সাম্প্রতিকে ফিরছে, এখনই সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সরকারের 3 মাস নিয়ে আজকে আলোচনায় ছিলাম। রাশেদ খান, আপনার কাছে চলে যেতে চাই এই অংশে। সেটি আমি ওই যে বিষয়টি নিয়ে একটু জানতে চাই যে জামাত এবং বিএনপি সম্পর্কটা আসলে মানে সরকার দল এবং বিরোধী দলের সম্পর্কটা সুসম্পর্কে
হচ্ছে না এবং অধিবেশনে আসলে আমরা দেখলাম যে ওয়াকআউটের মতো ঘটনাগুলো ঘটলো এবং বিভিন্ন বিষয়ে জামাত এবং সরকার দল এবং বিরোধী দলের মধ্যে মতপার্থক্য তৈরি হলো, বিরোধী দল রাজপথ পর্যন্ত চলে গেল। আপনি এক জায়গাতে বলছিলেন যে জামাত বিএনপি অফিসের চাবিটি তালা লাগানো চাবিটি জামাতের অফিসের হ্যাঁ রেখে এসেছে। আমি আসলে এই বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছে, আপনি আপনার মন্তব্যটা একটু বলেন। না, আমি তো ওইটা বলেছি, নতুন করে না বলি অন্য কথায় যাই। দেখেন, আমাদের যারা অপোজিশনে আছে, যদি আপনি মার্কিং করেন বা আমাকে জানতে চান যে তাদেরকে আসলে কত দেওয়া যায়, আমি বলবো জামাত ইসলাম এবং এনসিপিকে বিরোধী দল হিসেবে 100-এর মধ্যে 10 দেওয়া যায়। কারণ তাদের যে পারফরমেন্স দেশ পুনর্গঠন বা সংস্কারের পক্ষে না, তারা মূলত দেশকে পিছিয়ে নেওয়ার পক্ষে। এবং বিএনপি গণ অভ্যুত্থানের সরকার, আমি অপোজিশনকে বলছি যে তারা গণ অভ্যুত্থানের অপোজিশন, তাহলে দুই আপনার দল মিলে, সরকারি দল বিরোধী দল, এক্স্যাক্টলি তারা মিলে তো দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারতো, তাই না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? তিনি বলেছেন যে শুধুমাত্র বিএনপির পক্ষে বা সরকারের পক্ষে দেশ পুনর্গঠন করা সম্ভবপর নয়, এক্ষেত্রে যারা অপোজিশন রয়েছে তাদেরকেও ভূমিকা রাখতে হবে। কিন্তু আমাদের অপোজিশন ভূমিকা রাখছে না, তারা প্রতিনিয়ত গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। মানে গণ অভ্যুত্থানকে এমন সস্তা এবং পানসি বানানোর চেষ্টা করছে, মনে হচ্ছে যে ওই যে শাহবাগে 15-20 জন দাঁড়াইলেই বুঝি হাসিনার পতন হয়ে যায়, দাঁড়াইলেই বুঝি বিএনপি পতন হয়ে যাবে। গণ অভ্যুত্থান 16-17 বছর সংগ্রাম করে তারপরে কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমরা এসেছি। এমনকি এই যে গণ অভ্যুত্থান, যে আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হলো, সেই আন্দোলন কিন্তু 18 সালে আমরা করেছিলাম। আমরা কেউ জানতাম না যে এই আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান হবে। অর্থাৎ গণ অভ্যুত্থান এরকম, হ্যাঁ সেটাই, গণ অভ্যুত্থান কিন্তু মানে রাজনৈতিক আন্দোলন করেও কিন্তু সম্ভবপর হয়নি। সুতরাং এখন যারা রাজনৈতিক আন্দোলন করে মনে করছে বিএনপির পতন ঘটাবে, তোমরা তো 16 বছরেও তোমাদের কার্যালয়ের তালাটা পর্যন্ত খুলতে পারো নাই। যে প্রশ্ন করেছিলেন যে চাবিটা ছিল শেখ হাসিনার কাছে এবং তারা রেখে এসেছিল। এই উদাহরণটা আমি কেন দিলাম? দেখেন, 28 অক্টোবর বিএনপিকে নিপীড়ন করা হলো, বিএনপির 30,000 নেতৃবৃন্দকে তারপরে গ্রেপ্তার করা হলো, আর জামাত ইসলামকে বলা হলো যে তোমরা যদি মাঠ না ছাড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকেও পেটানো হবে। তারা কিন্তু চলে গেল। তার মানে ওই তাদের কার্যালয়ের চাবিটা তারা শেখ হাসিনার কাছে দিয়ে রেখেছিল, আর বিএনপি কিন্তু সবসময় মাঠেই ছিল। সেই বিএনপিকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এনসিপির বিষয়ে একটু বলি। দেখেন, এনসিপি বারবার বলছিল যে আমরা সেই 71-এর দায় যাদের সাথে আছে আমরা তাদের সাথে যাব না। এমনকি বলছিল যে জামাত ইসলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রের জন্য হুমকি। সেই জামাতের সাথে যে এনসিপি চলে গেল, চলে যাওয়ার মাধ্যমে মূলত তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আজকে এই বিএনপি এবং মানে জামাত ইসলাম এবং এনসিপি, তাদের মধ্যে অনেকে আসলে পার্থক্য খোঁজার চেষ্টা করে। তবে আমি মনে করি এই মুহূর্তে জামাত ইসলামই আসলে এনসিপি গঠন করেছে। কিভাবে? দেখেন, এনসিপির নেতৃবৃন্দ সেখানে যারা যুক্ত হচ্ছে এই মুহূর্তে দেখবেন যে তারা কিন্তু সাবেক শিবির, সাবেক জামাত, অর্থাৎ জামাত ইসলাম যখন দেখছে যে আমরা এককভাবে ক্ষমতায় যেতে পারবো না, সুতরাং এনসিপি কে সামনে রেখে আগামীতে ক্ষমতায় যাওয়া যায় কিনা সেই ধরনের একটা প্ল্যানের মধ্যে রয়েছে। এই জন্য দেখবেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা আপনার এই সার্জিস আলম বা তাদের যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে মূলত জামাতের এখন মুখপাত্র বানিয়েছে। মানে পরিকল্পনাটা আসলে অনেক আগের পরিকল্পনা, এমনটাই তো জামাত তো সবসময় এই ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামনের দিকে চায়। যেহেতু নিজেরা পারবে না, সুতরাং এনসিপির মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা সেজন্য তারা আবার এই নিজেদের কর্মীদেরকে আবার এনসিপিতে যুক্ত করছে। একটা প্রশ্ন থেকে গেল বিরোধীর পরে, সে আপনার কাছে ওই প্রশ্নটি জানবো যে কে কাকে আসলে ব্যবহার করলো, এনসিপি জামায়াত ইসলামকে নাকি জামায়াত ইসলাম এনসিপি কে? এখন না আমি একটু ছোট ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই। ছোট ভাই, যে মানে আমি খুব বেশি প্রশ্নে যাব না, আপনি আপনার মন্তব্যটা একটু যুক্ত করুন, প্রশ্ন করতে গেলে সময় খাবো। আমি মন্তব্যটা প্রথমেই বন্ধু রাশেদ খানকে অনুরোধ করব যে একটি শব্দ যাতে ব্যবহার না করেন ভবিষ্যতে, যে জামাত তার সতীত্ব হারিয়েছে নাকি এরকম একটা কথা। না, আমি যে কথাটা বলেছিলাম যে যেহেতু এনসিপি বলছিল যে তারা 71-এর দায় যাদের আছে তাদের সাথে যাবে না, এইজন্য বলছিলাম যে এনসিপি তাদের সমালোচনা করেন, গালাগাল করেন, এ নিয়ে আপত্তি নাই, কিন্তু এই সতীত্ব হারানোর শব্দটি হচ্ছে পুরুষতান্ত্রিক, ওই কারণে ওই রাজনৈতিক সতীত্ব, যাই হোক এই শব্দটাই হচ্ছে পুরুষতান্ত্রিক শব্দ এবং নারীকে অসম্মান করা। হ্যাঁ, কিন্তু কই পুরুষকে অসম্মান করে তো কোনো শব্দ বলি না আমরা। যত এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালাগাল হয় সব নারীকে বোঝার জন্য।
পুরুষের কি সতীত্ব থাকে থাকে না বলেই তো ওইটা প্রশ্ন। থাকবে না কেন? Please, থাকে। topic আমার এ মনে চলে হয়- উচিত। আমার মনে হয় সৌরভ ভাই এই শব্দটা ব্যবহার করা যায়, কারণ সতীত্ব নারীরও থাকে পুরুষেরও থাকে। কিন্তু আমাদের দেশের প্রবলেমটা হলো যে নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন করি, পুরুষের না, সতীত্ব নিয়ে সেটাই, প্রশ্ন করি না। সেই কারণে যত পুরুষতান্ত্রিক শব্দ আমরা ব্যবহার কম করতে পারি সেটা ভালো। Please. আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে রাশেদ খান তো স্বীকার করলেন যে একটা সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা। কিভাবে সমাধান হবে? প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে আসুন সবাই মিলে আমরা দেশটা পুনর্গঠন করি। কিন্তু এখানে সমস্যাটি আছে, আবার প্রধানমন্ত্রী এবং বিএনপির অনেক নেতা কিন্তু এর মধ্যে আবার ষড়যন্ত্র করছে যে যে বিরোধী দল আন্দোলনে যাচ্ছে, এটা ষড়যন্ত্র হিসেবে না দেখে, আর বিরোধী দলও যেভাবে বিএনপিকে আওয়ামী লীগ বানাতে চাচ্ছে সেটাও ঠিক নয়। কারণ তারা কিছুদিন আগেই একসঙ্গে নির্বাচন করলো, একসঙ্গে নির্বাচনের আগে আন্দোলন করলেন, কি বলে অন্তর্বর্তী সরকার হলো, তার আগে গণ অভ্যুত্থানে জয় হলো। এখন এই 1.5 বছরের মাথায় অথবা একটি সরকার গঠিত হওয়ার 3 মাসের মধ্যে যদি এরকম মুখোমুখি অবস্থান এবং কেউ কারো মুখ না দেখা দেখে অবস্থা হয়, তাহলে এটা কিন্তু সবচেয়ে বড় সংকট। এখন সমাধান কিভাবে হবে? আমি মনে করি যে এরকম কি সমাধান হবে যে বিএনপি যা বলছে সেটাই মানতে হবে, অথবা জামাত যা বলছে সেটাই মানতে হবে? আমি মনে করি উভয় পক্ষকে কিছু ছাড় দিতে হবে, কিছু আদায় করতে হবে। কারণ গণতন্ত্র চলে হচ্ছে আলোচনার মাধ্যমে, আলোচনা, যুক্তি, তর্কের মাধ্যমে। সেখানে কোনো পক্ষকেই মানে তার অবস্থানে অনড় থেকে সমস্যার সমাধান পাওয়া যাবে না। আমি বিরতি নিব। সৌরভ হাসান, আমি একটু একটা প্রশ্ন রেখে যাই। আপনি একটা প্রসঙ্গ তুলেছেন, সেটি হলো যে বিএনপিকে আওয়ামী লীগ বানাতে চাইছে বিরোধী দল। এটার কারণ কি অনেকখানি এইরকম যে দেখেন, আমরা দেখছি যে হাম নিয়ে আলোচনা করছে যারা, অনেকেই আছেন, বেশ কিছু ছবি আমরা দেখেছি যেখানে আসলে যারা আওয়ামী পন্থী ছিলেন তারা হাম নিয়ে আজকে কথা বলছেন, বা কোনো একটা ছুতোয় তারা সামনে আসছেন, কিংবা আওয়ামী লীগের লোকজন দলে দলে বিএনপির কমিটিগুলোতে জায়গা পাচ্ছে। এটির কারণেই কি বিরোধী দল বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে কিনা? আমি বিরতির পরে প্রশ্নের উত্তরটা দিতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। সরকারের 3 মাস নিয়ে কথা বলছিলাম, এবং আসলে আর কোনো প্রশ্ন বাড়াতে চাই না যেহেতু সময় একেবারে কম। আমি সরকারের প্রতি পরামর্শ দিয়ে শেষ করতে চাই। শুরুতেই রুহিন হোসেন প্রিন্স, আপনার মতামতটা না, সময় যেহেতু না, আমি একটু খালি ওই 3 মাসের শুরুতে আমি আরেকটা কথা যুক্ত করা জরুরি বা আমি মনে করি, সেইটা দিয়েই আমি শেষ করি। দেখেন, একটা আমি অন্যতম পজিটিভ দেখি, যদি তারা রক্ষা করতে পারে। শুরুতে যে শুল্কমুক্ত গাড়ি প্লট নেব না, এটা একটা বলার চেষ্টা করলেন আমাদের সরকার প্রধান। তিনি একটা সরকার প্রধান মানে তো একটা বিরাট ব্যাপার স্যাপার ছিল, সেটা একটা সাধারণ মানুষের আদল নিয়ে আসার একটা অ্যাটিটিউড। এই কথাটা আমি কেন বললাম, কারণ আমরা জানি যারা এমপি সাহেব হয়ে যায় তারা তো জমিদার হয়ে যায়, এলাকার জমিদারিত্ব করে। তো এই ধরনের একটা নতুন সংস্কৃতি গড়ে তোলার যদি এই প্রচেষ্টাটা সর্বত্র রক্ষা করতে পারে, সেইটা একটা পজিটিভ। কিন্তু আমার শেষ বক্তব্য হচ্ছে, এই 3 মাসে ওই যে বললেন যে তারা তাদের কর্মসূচি কার্ড ওইটার পেছনে যেভাবে ছুটেছে, কিন্তু ইমিডিয়েট যে সংকটগুলো আছে সেইটাকে যদি অ্যাড্রেস না করে, তার বিকল্প পথ কি এটা যদি খুঁজে বের করার চেষ্টা না করে, খুঁজে বের করার কথা বলছি, এই 3 মাসে তো এই সরকারকে সব দায় আমরা দেবো না, কিন্তু তাকে তো খুঁজে বের করতে হবে। ধরেন জ্বালানি একটা বড় সংকট, এই সংকটের মধ্যে একটা অপরচুনিটিও হয়েছে, তাহলে সেই অপরচুনিটি তাকে খুঁজে বের করতে হবে। আমাদের স্থানীয় সরকার নির্বাচন, অতীতের সংকট দূর করে কিভাবে ভালো করা যায় সেটা করতে হবে। এই ধরনের যে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা অপোজিশন শুধু না, তারা বাংলাদেশে একটা দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলতার উত্থান ঘটিয়েছে, এবং ভূরাজনৈতিক কারণে আজকে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির ঘাড়ে ভর করলে দেশটাকে আরও একটা সংকটের মধ্যে যেতে পারে, ন্যূনতম গণতন্ত্রের কথা সংকটাপন্ন হইতে পারে। সেই জায়গা আমি বলবো তাদেরকে পলিটিক্যাল থ্রাস্টটা জোর করে দেওয়া দরকার, ভালোভাবে দেওয়া দরকার। আর একটা জিনিস, সেইটা আমি ঠিক বুঝি না, যে একটা দল, তাদের সাথে তো আমাদের পার্থক্য, ইকোনমিক এবং অন্যান্য জায়গায় বিএনপির সাথে তো পার্থক্য আছে, সেই অনুযায়ী পরামর্শের ব্যাপার না, কিন্তু একটা নর্মাল সরকার এবং দলকে যদি এক করে ফেলে, তাহলে তো এই কাজগুলো কখনো হবে না।
কিন্তু এইটা করা কিন্তু দরকার। কিন্তু কিন্তু আমি এই 3 মাসে প্রধানমন্ত্রী কিন্তু মানে এই চেষ্টাটা না, আমি করছেন তো দেখছি বলে না। না, অনেকেই কিন্তু বলছেন। আমার চোখে অন্য, আমি তো কোনো দলের কর্মকাণ্ড দেখছি না। আচ্ছা। আপনার 70 অনুচ্ছেদ ধরেন, যে কারণে আমরা প্রায় সবাই একমতই হয়েছিলাম যে এইখানে সংসদ সদস্য যারা সরকারি দলেরও থাকবে তারা কতকগুলো জনগণের কথা এটা বলতে পারবে। Okay. তা সেইটা হয়নি, এটা নতুন করে শুরু হয়েছে, কই সেই আদল তো দেখতে পারলাম না। আচ্ছা। তাহলে আপনি যে নতুন সংস্কৃতি শুরু করতে চান, সেখানে সরকার সেই- এবং দলকে আলাদা সেইটা করতে হবে। শেষ কথা হচ্ছে এইবারে যেহেতু বিরোধী দলের নামে যেটা আছে এটা কোনো বিরোধী দল না, সুতরাং এই তত্ত্ব যদি কেউ আড়ায়, সরকার এবং বিরোধী দল মিলে সব করে ওটা ভুল পদক্ষেপ। বাইরে রাজনৈতিক দল, অন্যান্য শ্রেণী পেশার মানুষ আছে, তাদের সাথে পরামর্শ করে সর্বত্র স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংশ্লিষ্ট জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পথে যদি তারা আগায়, তাহলে কিছুটা হয়তো অসংখ্য ভালো কাজ ধন্যবাদ দেখাতে পারবে। রুহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাই রাশিদ খান আপনার কাছে, সংক্ষেপে জানি সরকারের জন্য পরামর্শটুকু। না, আমি তো সরকারেরই পার্ট, যেহেতু সরকার দলীয়, সেক্ষেত্রে বিএনপি সরকার 3 মাসে যা করেছে সেটার সাথে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাসের পার্থক্য করতে পারেন। 18 মাসে যদি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিচারের কার্যক্রমটা বা রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রমটা এগিয়ে নিতে পারত, বিএনপির জন্য দায়িত্ব নেওয়ার পরে অনেক কিছু বাস্তবায়ন করা সহজ হতো। দেখেন, ঐক্যমত কমিশনে জুলাই জাতীয় সনদ নিয়ে, সংবিধান নিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে। নতুন করে আর কোনো আলোচনা সংসদের প্রয়োজন নাই। এই জন্য মূলত বিএনপি ওই সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেয়নি। এর কারণটা কি? কারণ ঐক্যমত কমিশনটাই ছিল সংবিধান সংস্কার পরিষদের মতন। সুতরাং নতুন করে একই আলোচনা প্রতিদিন করবেন নাকি আসলে সেটা বাস্তবায়ন করবেন? বিএনপি সরাসরি বাস্তবায়ন করতে চায়, যে জন্য বিএনপি বলেছে আমরা জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করতে চাই, যেটাতে আমরা স্বাক্ষর করেছি। কিন্তু এই যে জামাত ইসলাম এবং প্রকৃত ইসলাম কিন্তু এক নয়। এই জামাত কিন্তু বারবার মিথ্যাচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে। এই রাষ্ট্রের সাথে, জনগণের সাথে বিএনপি কখনোই প্রতারণা করে নাই। দেখেন, জামাত ইসলাম কিন্তু সেই 71 থেকে প্রতারণা করেছে। তারা পরবর্তীতে 86-তে বাংলাদেশে যাতে আর কখনোই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসতে না পারে, এজন্য এরশাদের অধীনে জনগণের সাথে বেইমানি করে নির্বাচনে অংশ নিয়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে হাত মিলিয়েছিল। সেই সময় দেখবেন যে আওয়ামী লীগ, বিএনপি এই দুইটা দলকে বাদ দাও, জামাত ইসলামকে ক্ষমতায় আনো, এ ধরনের একটি প্ল্যানও কিন্তু ছিল। জামাত ইসলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু একই চেষ্টা করেছে। অনেকে বলে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলি না, অন্তর্বর্তীকালীন সরকার ছিল জামাত এবং এনসিপির সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের তদন্ত হওয়া দরকার ছিল। সেই সময় কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি বলছিল এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। কি সংস্কার করেছে? চাঁদাবাজি ছাড়া কিচ্ছু করে না। 30 সেকেন্ডে বলি, 30 সেকেন্ডে বলি, 30 সেকেন্ডে হলো। দেখেন, আজকে জামাতের একজন নেতা মোহাম্মদ হেলালুদ্দিন ফেসবুকে পোস্ট করেছে যে জামাত ক্ষমতার আশায় নয়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে রাজনীতি করছে। দেখেন, সেখানে প্রায় 50,000 রিয়াকশন, 14,000 কমেন্ট, এর মধ্যে প্রায় 12,000 কমেন্ট তার বিরুদ্ধে, এবং সেখানে প্রায় 40,000 অধিক মানুষ হাহা দিয়েছে। এর কারণটা হলো জামাত ইসলাম যে ইসলাম বাস্তবায়ন করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, এইটা মানুষ এখন আর বিশ্বাস করে না। জামাত ইসলাম যে প্রতারণা করছে সেটা মানুষ কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলিয়েছে। এটা তো জাতীয় নির্বাচনেই তো সেটা আসলে প্রমাণ হয়ে গেছে। আমি চলে যাই সৌরভ হাসান, সময় তো খুব কম পাবেন, অন্য কোনো প্রসঙ্গে যায় না, সরকারের প্রতি আপনার পরামর্শটা জেনে যাই। আগের প্রশ্ন উত্তর দরকার নেই। না আর দেন না, অন্য দিন শুনে সরকারের নেব। প্রতি পরামর্শ হচ্ছে, পেশাজীবী রেভলিউশন প্রিন্স বলেছেন স্থানীয় সরকার নির্বাচনগুলোর সামনে যখনই হোক, 10 মাস পর হোক, 12 মাস পর হোক, নির্বাচন হবে। সেই নির্বাচন অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যেভাবে হয়, অন্তত মোটামুটি সুষ্ঠু নির্বাচন হবে এটা প্রত্যাশা করি। কারণ আমাদের এখানে দেখা গেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। বিএনপির সামনে চ্যালেঞ্জ হচ্ছে সেটি সুষ্ঠু নির্বাচন করে প্রমাণ করা যে তাদের আমলেও সুষ্ঠু নির্বাচন হয়। দ্বিতীয় হচ্ছে পেশাজীবী সংগঠনগুলোর সেই নির্বাচন কিন্তু আগের মতোই, আগের ধারায় চলছে। আগের ধারায় মানে কি, আওয়ামী লীগ সরকারের আমলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচনকে জবরদস্তি করেছে, কারচুপি করেছে, দলীয়করণ তো করেছি। মানে অর্থাৎ এই পেশাজীবীদের তাদের রায়ের প্রতিফলন ঘটতে দেয়নি। এবারে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনটি হলো একতরফা নির্বাচন হয়েছে, এবং সেখানে 12,000 সদস্যের মধ্যে ভোট দিয়েছে মাত্র 4,000।
মানে তাহলে আমরা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের যে 3টি নির্বাচন একতরফা নির্বাচন হয়েছিল, আমরা আশা করব যে ভবিষ্যতে কোনো পেশাজীবী সংগঠন নির্বাচন একতরফা হবে না এবং কোনো পেশাজীবী সংগঠন কোনো দলীয় বৃত্তে থাকবে না, দলীয় ছায়াতলে তারা থাকবে না, স্বাধীনভাবে কাজ তারা করবে। স্বাধীনভাবে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান। সময় মানে স্বল্পতার কারণে আমি আর আজকে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে পারছি না। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের মতো। শুভরাত্রি।